বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই কলেজের অনলাইন কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি আলোচনা। তো আমরা গত কয়েকটি ক্লাসে 7 চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমরা নবম চ্যাপ্টারের তৃতীয় অংশ অর্থাৎ 9B নিয়ে আলোচনা করব। নিশ্চয় অবগত আছো, আমরা 9E সম্পর্কিত আলোচনা গত কয়েকটা ক্লাসে করিয়েছিলাম। আজকে আমরা দেখব 9B, যে চ্যাপ্টারের নাম বলা হচ্ছে আসলে অন্তরীকরণ বা ব্যবকলন। এই 9B থেকে মূলত আমাদের ব্যবকলন শুরু হয়েছে। এই অন্তরীকরণের কিছু বেসিক নিয়ম দেখব আমরা। আজকে আমরা দেখব মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণের জন্য বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপগুলো যদি আমরা দেখাই, প্রথমত হলো স্টেপ 1, প্রদত্ত ফাংশনকে f of x ধরে x plus h নির্ণয়। স্টেপ 2, f of x plus h হতে f of x বিয়োগ করতে হবে। স্টেপ 3, তবে limit h tends to 0 f of x plus h minus f of x by h এর সীমাস্থ মানই হবে f of x এর অন্তরজ, যা f dash of x বা ddx f of x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলছিলাম যে মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। যদি আমরা মূল নিয়মে অন্তরীকরণ করতে চাই, তাহলে যে স্টেপগুলো ফলো করতে হবে তার মধ্যে বলা হচ্ছে প্রথমত, প্রদত্ত ফাংশন যদি x এর ফাংশন হয়, অর্থাৎ ওই সমীকরণটি যদি আমাদের x চলক দিয়ে লেখা হয়, তাহলে প্রদত্ত ফাংশনকে f of x ধরে f of x plus h নির্ণয় করতে হবে। f of x plus h নির্ণয় করতে হবে। এরপরে স্টেপ 2 তে বলতেছি আমরা f of x plus h হতে f of x বিয়োগ করতে হবে। স্টেপ 3 তে বলতেছি আমরা, তবে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h এর সীমাস্থ মানে হবে f of x এর অন্তরজ, যা f dash of x বা ddx f of x দ্বারা প্রকাশ করা হয়। আর সীমাস্থ মান বা সীমা আমরা এর আগের অধ্যায়ে অর্থাৎ 9a তে বের করে দেখছি আমরা, যে নিচের হরে এমন কোনো টার্ম থাকবে না যার জন্য পুরো রাশিটির মান অনির্ণয় হয়ে যায়। অনির্ণয় টার্ম বা ভাজক থেকে অসীম করে দিয়ে মানটাকে বের করার পরে আমরা সমীকরণে মান বসালে, অর্থাৎ x যেদিকে ধাবিত হয় সেই মানটি বসালে যে মান পাই, সেটাই মূলত আমাদের ওই প্রবলেমের জন্য সীমাস্থ মান বা সীমা। সেই ধরনের সীমা বের করতে পারলে তাহলে আমাদের সেটি
f of x এর অন্তরাজ হবে, যেটাকে আমরা ddx f of x বা f dash of x দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা একটি প্রবলেম সলিউশন করলে এই স্টেপগুলো ক্লিয়ার হবে। তো প্রথমত আমরা খেয়াল রাখবো স্টেপ তিনটি স্টেপ ফলো করে সীমার মান বের করলে সেটা হবে বলতো f of x এর অন্তরাজ বা ddx f of x। তাহলে মনে করি কোনো প্রবলেম যদি এমন থাকে দেওয়া আছে, মনে করি root x, তাহলে স্টেপগুলো অনুসারে যদি আমরা খেয়াল করি, প্রথমে বলছিলাম প্রদত্ত ফাংশন কি f of x ধরে f of x plus h নির্ণয় করব। তাহলে সমাধানটা কেমন হবে আমাদের? সমাধান খেয়াল করি আমরা, লিখব ধরি f of x equal to root x। তাহলে অতএব f of x plus h, যেটি আমরা বললাম স্টেপ 1 এ, তো ফাংশনকে f of x ধরে f of x plus h নির্ণয় করব। তাহলে এটা যদি আমাদের f of x হয় তাহলে f of x plus h হলে আমরা বলতে পারবো এখানে root over x plus h। ওকে, এরপরে স্টেপ 2 তে বলা হচ্ছে f of x plus h হতে f of x বিয়োগ করতে হবে। তাহলে বলতে পারি আমরা তাহলে f of x plus h minus f of x সমান সমান লিখতে পারবো আমরা root over x plus h minus root x। ওকে, এরপরে স্টেপ 3, স্টেপ 3 টা আমাদের লাস্ট স্টেপ বা ফাইনাল স্টেপ, যেখানে বলা হচ্ছে f dash of x বা ddx f of x হবে এই অংশটুকু। তাহলে এখন লিখব আমরা জানি, লিখব এখানে ddx f of x সমান সমান লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। ওকে, তাহলে নেক্সট লাইনে আমরা বলতে পারবো অতএব ddx f of x আমরা যেটি ধরছি সেটি হলো আসলে root x। এই root x সমান সমান লিমিট h tends to 0 f of x plus h, f of x plus h এর মান হলো root over x plus h, আর f of x এর মান হলো আমাদের root x by h। ওকে, তাহলে পরবর্তী অংশে আমরা যেটি করব সেটি হলো, আমরা এর আগে দেখে এসেছি যদি রুট আলাদা কোন টার্ম লব বা হরে থাকে তাহলে ওই টার্মটিকে ক্যালকুলেশনের সাথে আমরা ওটা ঠিক অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করতাম। তাহলে সেই সিস্টেমে যদি আমরা এটা অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি আমরা এমন লিমিট h tends to 0, এখানে হতো আমাদের x plus h minus root x অঙ্কে দেওয়া ছিল, ঠিক এর অনুবন্ধী বলতে আমরা লিখব x plus h plus root x, এখানে বলতেছি আমরা is x plus h plus root x। ওকে, এরপরে আমরা দেখার সুবিধার্থে আমরা এই অংশটাকে এই পাশে কনভার্ট করতেছি। খেয়াল করি আমরা, তাহলে এখানে বাম পাশে ছিল আমাদের ddx root x সমান সমান রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের লিমিট h tends to 0। এটাকে আমরা সূত্র ফেলতে পারি, এখানে যে ফর্ম তৈরি হয়েছে তা হলো a minus b into a plus b। তাহলে আমরা বলতে পারবো এটা a square minus x square by হলো নিচে h root over x plus h plus root x। এরপরে লিমিট h tends to 0, এর উপরে পাচ্ছি আমরা x plus h minus x by এখানে h root over x plus h plus root x। এবং পরবর্তী লাইনে খেয়াল করি আমরা এই যে প্লাস x আর মাইনাস x ভ্যানিশ হয় এবং উপরে থাকে আমাদের লিমিট h tends to 0 h by h root over x plus h plus root x।
এরপরে এই দুটি টার্ম ভ্যানিশ হয়ে যায়, তাহলে যেটি থাকে তা হলো আমাদের লিমিট h টেন্ডস টু 0 1 by root over x plus h plus root x। এখন আমরা বুঝতে পারি, অর্থাৎ 9 দিয়ে দেখিয়েছিলাম যেটি 0 এর দিকে যায় বা যে পয়েন্টের দিকে সরলটি ধাবিত হয় সেই পয়েন্টের মান বসিয়ে যদি নিচে কোনোভাবে 0 হয় না, ভাজকে যদি 0 থাকে সেটিকে আউট করার পরে প্রদত্ত প্রবলেমে মান বসালে আমরা কাঙ্ক্ষিত সীমাস্থ মান পেয়ে যাই। আমাদের এখানে কিন্তু যেটি 0 এর দিকে যায় অর্থাৎ যদি হচ্ছে h তার মানে আমাদের নিচে h থাকা যাবে না, এই h টি কিন্তু আমরা ভ্যানিশ করে ফেলছি। এখন মান বসাবো, মান বসালে আমরা যেটি পাচ্ছি সেটি হলো উপরে কিছু নাই মানে উপরে আছে 1 আর এখানে হচ্ছে আমাদের যখন সীমার মান বসাবো তখন আর লিমিট লিখবো না, তাহলে এখানে হবে আমাদের x plus 0 plus root x, that means 1 by 2 root x। তাহলে বিষয়টি যা দাঁড়ালো তা হলো অতএব ddx root x equal to 1 by 2 root x। তাহলে এটি হলো আমাদের ddx root x সমান সমান 1 by 2 root x বা root x এর অন্তরজ বা root x এর অন্তরীকরণ। তো এটি আমাদের ছিল মূল নিয়ম। তো মূল নিয়ম হলে কিন্তু আমাদের এই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর মূল নিয়ম না বলে যদি বলে যে মূল নিয়ম ছাড়া অর্থাৎ ডাইরেক্ট অন্তরীকরণ করতে গেলে আমরা সূত্র ওয়াইজ এখানে ডাইরেক্ট বুঝতে পারবো। যদি বলে অঙ্কে যে মূল নিয়মে করতে হবে তাহলে আমাদের এই স্টেপগুলো ফলো করে প্রদত্ত ফাংশনের মান বের করতে হবে। তো প্রতিবারই পরীক্ষায় মূল নিয়মে যে একটি অঙ্ক দেওয়া থাকে, তো মূল নিয়ম বললেই মূল নিয়ম কথাটি উল্লেখ থাকলে আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, আর মূল নিয়ম উল্লেখ না থাকলে আমরা ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করতে পারবো। তো আমরা মূল নিয়মের মাধ্যমে করে দেখালাম। এইভাবে অন্য অঙ্কে অন্য যে প্রবলেমগুলো আছে ট্রান্সকেন্ডাল ইকুয়েশন অর্থাৎ sin x cos x এর যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো সবগুলাই মূল নিয়মে করা যাবে। তোমরা দেখবে বইয়ে আমাদের 9b চ্যাপ্টারের মূল নিয়মের অন্তরজ বলা আছে 1 থেকে 3 পর্যন্ত সবগুলো মূলত মূল নিয়মে করতে বলা হচ্ছে। আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই দেখবো যে 1 থেকে এই e to the power mx ln x cos x sin x এগুলো বারবার আসছে। তো আমরা মূল নিয়ম থেকে আর দুই একটা দেখি, খেয়াল করি আমরা। যদি মূল নিয়মের আর দুই একটা প্রচেষ্টা করে দেখি আমরা। 1 এর 2 নাম্বার এই বডি বারবার আসছে, ওকে দেওয়া আছে e এর উপরে mx, এটি মান 1 এর 2 e এর উপরে mx এই ফাংশনটাকে অর্থাৎ x এর এই ফাংশনটাকে মূল নিয়মে যখন করি, খেয়াল করি আমরা এখানে বলা আছে স্টেপ 1 অনুসারে যদি ধরি আমরা সমাধানে যাচ্ছি, আমরা মনে করি এখান থেকে সমাধান শুরু। তাহলে কি করব, ধরি f of x সমান সমান e এর উপরে mx। এটি যদি আমাদের x এর ফাংশন না হতো, যদি হতো e এর উপরে my, তাহলে এমন থাকতো যে e এর উপরে my, তাহলে ধরতাম যে লেট করতাম বা ধরতাম f of y সমান সমান e এর উপরে my। ওকে, যে সরলকের ফাংশন সেটাকে আমরা f এর সঙ্গে নিয়ে নেব। এটি x সরলকের ফাংশন, তাই f of x যদি y সরলকের হতো তাহলে বলতাম হলো f of y। একইভাবে z সরলকের হলে বলতাম f of z। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু x সরলকের ফাংশন তাই x ধরে ফেললাম। এরপরে স্টেপ 2 তে বলা ছিল যে f of x plus a এর সাথে f of x বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে f of x plus a টা লিখি নাই, এর উপরে m x plus h, তাহলে f of x plus h minus f of x এই মানটি হবে এর উপরে m of x plus h minus এর উপরে mx। এরপর স্টেপ 3, তাহলে স্টেপ 3 কে আমরা একবার লিখতেছি। আমরা জানি কি আসলে
ddx f of x ddx f of x by f dash of x একই কথা লিখলাম আমরা ddx f of x হবে সীমাস্থ মান of f of x plus h minus f of x by f f of x plus h minus f of x by h এটি তাহলে আমরা এখানে লিখব ddx f of x মানে আমরা f of x ধরছি e to the power mx কে এখানে লিখব লিমিট h tends to 0 f of x plus h এর মান হলো e এর উপরে m into x plus h মাইনাস e এর উপরে mx বাই হলো এখানে h এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি সিম্পলিফাই করার অর্থ হলো এখানে যদি আমরা এমন ভাবে লিখি e এর উপরে mx into e এর উপরে mx যেহেতু এটা সূচকের ফাংশন এবং গুণাকার আছে তাই আমরা যোগকে গুণাকার লিখলাম ওকে এরপরে দেখার সুবিধাটা আমরা যদি এই পাশে নিয়ে আসি একটু তাহলে এখানে বলতে পারতেছি বাম পাশে ছিল ddx এর উপরে mx সমান সমান ডান পাশে ছিল লিমিট h tends to 0 এর উপরে mx যদি আমি এখানে কোনোভাবে কমন নেই কমন নিলে পাচ্ছি আমরা এর উপরে m h minus 1 বাই হলো h এরপরে লিখব লিমিট h tends to 0 এবং এর উপরে mx এখানে থাকতেছে আর এই অংশটাকে আমরা যদি একটু ভেঙে দিই সূত্র অনুসারে ভেঙে দিই তাহলে আমরা ex সূত্র ভাঙাবো ex সূত্র আসলে ভাঙালে পাচ্ছি আমরা এখানে 1 plus mh by 1 factorial ms square h square by 2 factorial dot dot অসীমের টার্ম আমরা জানি ex এর যে সূত্র মূলত সূত্র ছিল এরকম ex 1 plus x by 1 factorial x square by 2 factorial এরকম অসীম পর্যন্ত বিস্তৃত এক ধারা তাহলে ex অর্থাৎ এর উপরে পাওয়ার x থাকে বলা আমরা লিখতাম x by 1 factorial x square by 2 factorial তাই এখানে এই x এর জায়গায় x না থেকে আছে আমাদের এর উপর mh তাই লিখতেছি আমরা 1 plus mh by 1 factorial m square h square by 2 factorial m2 h cube by 3 factorial dot dot অসীম পর্যন্ত বিস্তৃত রাম এবং লাস্টে আছে আমাদের -1 তাই -1 কে লিখছি আমরা এবং নিচে আছে আমাদের h এটি আসলে ex এর সূত্র ভাঙানোর ফর্ম এরপরে যদি আমরা ক্লিয়ার করি এখানে লাস্টে এবং ফার্স্টে এই মানটি কেটে যায় আর লক্ষণীয় যে h যাচ্ছে 0 এর দিকে এখানে কিন্তু আছে আমাদের emx h 0 এর দিকে গেলে কিন্তু emx এর কোনো প্রভাব পড়ে না তাহলে আমরা ইচ্ছা করলে এদিকে সামনে আনতে পারি তাই সামনে লেভেল পাচ্ছি আমরা emx এবং এখানে থাকে আমাদের যে অংশটুকু সেখান থেকে আমরা যদি h কমন নেই বা mh কমন নেই তাহলে বিষয়টা দাঁড়ায় এমন লিমিট h tends to 0 mh যদি কমন নিয়ে ফেলি তাহলে পাই আমরা 1 by 1 factorial এখানে mh by 2 factorial dot dot নিচে থাকবে আমাদের h h জানি শুরু তাহলে আমাদের লিমিটের যে শর্ত সেই শর্ত অনুসারে ভাজকে আমাদের যে যে পয়েন্টের দিকে ধাবিত হয় মান সেই অংশটি থাকতেছে না অর্থাৎ ভাজক থেকে আমাদের অসীম হওয়ার টার্মটি বিদায় হয়ে গেছে তাহলে আমরা এখন লিমিটের মান বসাতে পারবো মান বসাতে গেলে আমরা পাচ্ছি emx লিমিটের মান যখন বসাবো তখন উপরে পাচ্ছি আমরা m into 1 by 1 factorial এখানে mh ছিল তার মানে m into 0 by 2 factorial এই সবগুলাই হয়ে যাবে আসলে 0 কারণ হলো এখানে সবগুলো অংশেই mh স্কয়ার m স্কয়ার h স্কয়ার m কিউব h স্কয়ার এরকম টার্ম থেকে যাবে সকল ক্ষেত্রে আমাদের মানটা 0 হয়ে যাবে শুধুমাত্র একটি টার্ম বাদ থাকতেছে এবং এই টার্মটির মান হলো 1 বাই 1 ফ্যাক্টরিয়াল মানে 1 দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছি আমরা m তাহলে মোট মান হচ্ছে আমাদের m e টু দি পাওয়ার mx তাহলে বলবো আমরা অতএব ddx
এর রূপ হবে mx সমান সমান m e টু দি পাওয়ার mx। তাহলে আমাদের এটি হলো মূলত emx e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ বা অন্তরজ যেটা। এটি হলো আমাদের এই স্টেপগুলি ফলো করে করা বা মূল নিয়মে করা। তো পরীক্ষায় আমাদের যদি মূল নিয়মে এসে যায় তাহলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে এই মানগুলি বের করব। এটাই আমাদের মূলত মূল নিয়মের অন্তরীকরণ। আমাদের এরকম যদি কোনো ফাংশনে এই emx এরকম না থাকে, যদি sin x cos x থাকে, সেগুলো আমরা মূলত এই স্টেপগুলো ফলো করে করব। তো আমাদের 9b চ্যাপ্টার এই অক্ষরপত্র বইয়ের e টু দি পাওয়ার mx এর পর ln x cos 2x sin 2x এরকম কিছু মান দেওয়া আছে, তোমরা পাশের সবগুলো দেখবে এবং এই স্টেপ বাই স্টেপ মানগুলো লেখার পরে মূল নিয়ম অনুসরণ করার চেষ্টা করবে। এক্ষেত্রে 7b বা 7c যে পড়ে আসছি আমরা, সেখানে যে সূত্র ছিল sin c sin d cos c cos d, ওই সূত্রগুলো আসতে পারে, ওই সূত্রগুলো একটু দেখে নিবে, দেখে নিয়ে বাসায় মানগুলো বের করার চেষ্টা করবে। আশা করি সবাই পারবে। এরপরে পরবর্তী ক্লাসে আমরা এই মূল নিয়মের পরে ডাইরেক্ট যে সূত্রগুলো আসবে সূত্রগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।